ছোট দেবরের বিছানা ঠিক করতে গিয়ে মেয়েদের অন্তর্বাস পেয়ে আমার চোখ কপালে উঠে গেল। আমার দেবর সাকিব এখনো ভার্সিটিতে পড়ে, ওর বিছানায় মেয়েদের অন্তর্বাস আসলো কোথা থেকে? আমার অবাক হওয়ার আরো একটা কারণ আছে। ঘরে আমার নিজের ছোট বোন থাকে। আমার বাপের বাড়ি থেকে কলেজের দূরত্ব অনেক দূরে হয়, তাই নিজের ছোট বোনকে আমার শ্বশুর বাড়িতে এনে রেখেছি। আমার ছোট বোন প্রিয়া এখান থেকে কলেজে গিয়ে লেখাপড়া করে। যেহেতু ঘরে আমার বিবাহ উপযুক্ত দেবর রয়েছে, তাই আমি প্রিয়াকে নিয়ে দুশ্চিন্তায় থাকি। আমার ছোট বোনের সাথে ছোট দেবরের সম্পর্কটাও চমৎকার, তাই আমার সন্দেহের মাত্রাটা বেড়ে গেল। তাহলে কি আমার অগোচরে প্রতি রাতে আমার ছোট বোন দেবরের রুমে আসে? যখনই আমি এসব ভাবছিলাম, তখনই দেখলাম বাথরুম থেকে সাকিব বের হচ্ছে। বিষয়টা লজ্জাকর, তাই আমি সাথে সাথে অন্তর্বাসটা শাড়ির আঁচলে গোপন করে ফেললাম এবং দ্রুত তার বিছানা ঠিক করতে লাগলাম। সাকিব গামছা দিয়ে মাথা মুছতে মুছতে আমার সামনে এসে বলল, ভাবি তুমি কেন বিছানা ঠিক করছো? আমি সাকিবকে বুঝতে না দিয়ে স্বভাবসুলভ হাসি দিয়ে বললাম, সমস্যা কি? প্রতিদিনই তো তুমি নিজের বিছানা ঠিক করো, আজ না হয় আমি করে দিলাম। ভাবি তাড়াতাড়ি আমার টিফিন রেডি করো, আজ আমার ভার্সিটিতে জরুরি অ্যাসাইনমেন্ট আছে। বলেই সে গামছাটা রেখে ভার্সিটি যাওয়ার জন্য পোশাক পরতে লাগলো। আমিও কথা না বাড়িয়ে চলে এলাম। রিডিং রুমের পাশ দিয়ে যাওয়ার সময় খেয়াল করলাম আমার ছোট বোন পড়ার টেবিলে বসে গুনগুনিয়ে গান করছে আর কি জানি লিখছে। তাকে অনেক হাসি খুশি দেখলাম, তাই আমার সন্দেহের মাত্রাটা আরো বেড়ে গেল। সামনে তার ফাইনাল পরীক্ষা, কিন্তু পরীক্ষার আগে তার কোনো টেনশন দেখতে পেলাম না, উল্টো গুনগুন করে গান করছে। যেটা দেখেই আমার সন্দেহের মাত্রাটা আরো কয়েক গুণ বেড়ে গেল। ভাবলাম অন্তর্বাসটা তাকে নিয়ে দেখাবো এবং প্রশ্ন করব এটা সাকিবের রুমে কেন। ভাবতে ভাবতে আমি যখন ওর পড়ার টেবিলের সামনে এসে দাঁড়ালাম, তখন সে আমাকে জিজ্ঞাসা করলো, আপু তুমি কি কিছু বলবে? বলতে গিয়েও বলতে পারলাম না। হাজার হোক ছোট বোন, যদিও বা অনেক ফ্যামিলিতে ছোট বোন আর বড় বোনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে, কিন্তু আমাদের ক্ষেত্রটা হয়েছে সম্পূর্ণ উল্টো। ছোটবেলায় মা মারা যাওয়ার পর এই ছোট বোনকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, যে কারণে সে আমাকে মায়ের মতোই সম্মান করে। তার উপর এই ঘটনায় আমার ছোট বোন জড়িয়ে আছে। অতটা নির্লজ্জ বেহায়া হতে পারিনি, তাই মাথা নেড়ে বললাম, না কিছু বলবো না, তবে সাকিব ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হচ্ছে। তোর কলেজও তো ওই একই রাস্তায়, ইচ্ছা করলে তুই সাকিবের সাথে যেতে পারিস। ঠিক আছে আপু, তাহলে আমি তাড়াতাড়ি রেডি হয়ে যাচ্ছি, সাকিব ভাইয়ের সাথে গেলে মজা হবে। বলেই সে পড়ার টেবিলের বইটা বন্ধ করে একদরে রেডি হতে চলে গেল। ধীরে ধীরে আমার সন্দেহের মাত্রাটা আরো গভীর থেকে গভীরতর হতে লাগলো। শেষ পর্যন্ত আমি শাড়ির ভেতরে লুকিয়ে রাখা অন্তর্বাসটা এক হাতে চেপে ধরে নিচের রুমের দিকে চলে আসলাম। রুমে এসে দেখতে পেলাম আমার স্বামী কোথাও যাওয়ার জন্য রেডি হচ্ছে। আমাকে দেখে বলল, আমি একটু জরুরি কাজে বের হচ্ছি, ফিরতে ফিরতে রাত হয়ে যাবে। আমার একটা জরুরি কথা ছিল। কি কথা বলো? এক হাতে গোপন করে রাখা অন্তর্বাসটা শক্ত করে চেপে ধরে হাজার চেষ্টা করেও সেই কথাটা তুলতে পারলাম না। নেহায়েত সংসারে একটা অশান্তি সৃষ্টি হতে পারে, তাই কথাটা ঘুরিয়ে তাকে বললাম, সাকিবের তো অনেক বয়স হয়েছে, ওর জন্য কি মেয়ে দেখা উচিত না? তোমার কি মাথা ঠিক আছে? সাকিব এখনো ভার্সিটি থেকে বের হতে পারেনি, এর মধ্যে তুমি কোন আক্কেলে তার জন্য মেয়ে দেখতে বলছো? না এমনি বলছি, আগামী বছর তো সে ভার্সিটি থেকে বের হয়ে যাবে, বিয়ে যেহেতু করতে হবে, তা দুদিন আগে হোক আর পরে হোক, করলে ভালো হয়। সে আগে ভার্সিটি থেকে পাশ করে বের হোক, একটা ভালো চাকরি করুক, তারপর না হয় দেখা যাবে। আর তাছাড়া এখনো সংসার চলছে আমার ইনকামে, এই মুহূর্তে সাকিবকে বিয়ে করালে তার বউকে পালবে। আসলে আমি যে জন্য সাকিবকে বিয়ে করানোর কথা বলছি, সে ব্যাপারটা স্বামীকে খুলে বলতে পারছি না। উনি আবার বলল, এসব বিয়ে শাদীর কথা মাথা থেকে ফেলে ওকে ভালো করে লেখাপড়া করতে বলো। আমি গেলাম বলেই উনি চলে গেল, কিন্তু আমার মন থেকে কিছুতেই দেবরের বিছানায় মেয়েদের অন্তর্বাসের ব্যাপারটা সরাতে পারছি না। স্বামী চলে যাওয়ার পরে অন্তর্বাসটা কেউ না দেখার মতো একটা জায়গায় লুকিয়ে রেখে আমি রুম থেকে বের হলাম। ডাইনিং টেবিলের দিকে আসতেই লক্ষ্য করলাম সাকিব ডাইনিং টেবিলে বসে নাস্তা করছে, আর আমার বোন প্রিয়া সাকিবের মাথার চুলগুলো টেনে দিচ্ছে। দুজনের দুষ্টুমিতে আমার সন্দেহের মাত্রাটা আরো বেড়ে গেল। ওরা আমাকে খেয়াল করেনি, আমি পর্দার আড়াল থেকে দাঁড়িয়ে বেআইনের এসব কাণ্ড কারখানা দেখছি। এই মুহূর্তে আমার কি করা উচিত কিছুই ভেবে কুল পাচ্ছি না। একবার ইচ্ছা করছে ডাইনিং টেবিলে গিয়ে ওদের দুজনের গালে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় দিয়ে বলি, তোদের সম্পর্ক বেআইনের, স্বামী স্ত্রীর নয়। কিন্তু হাজার চেষ্টা করেও আমি এক বিন্দু সামনের দিকে যেতে পারলাম না, কারণ এখানে জড়িয়ে আছে এবারই সম্মান। তাই যা করতে হবে তা কৌশলেই করতে হবে। আমি আমার বাবাকে ফোন করার জন্য বেলকনির দিকে চলে গেলাম। বেলকনিতে এসে বাবার নাম্বার টিপতে লাগলাম, আবার এদিক ওদিক তাকাতে লাগলাম কেউ এসে আড়ি পাচ্ছে কিনা। কয়েকটা রিং পড়ার পর বাবা কলটা রিসিভ করলো। বাবা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস রে মা? আমার ছোট মেয়ে প্রিয়া কেমন আছে? প্রিয়া ভালো আছে। আমি ভালো নেই। মানে তোমার মেয়ে এখানে এসে যা অবস্থা শুরু করেছে, তাতে আমাদের বাড়ির মান সম্মান সবই যাবে। তুমি ওকে এখানে পাঠিয়েছো লেখাপড়া করার জন্য, আর সে লেখাপড়া না করে যা করছে সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমার কথা শুনে বাবা কিছুটা টেনশনে পড়ে গেল। তারপর বাবাকে আমি আমার সন্দেহের কথাটা বলতে লাগলাম। বাবা আমার সন্দেহের কথা শুনে বলল, আচ্ছা তুই কোনো টেনশন করিস না, আমি বিকালের দিকে প্রিয়ার সাথে কথা বলবো। শুধু কথা বললে হবে না বাবা, তুমি পারলে একবার এখানে এসো। আচ্ছা দেখা যাক, যদি
যদি আসতে হয় তাহলে অবশ্যই আসবো। তারপর বাবা মোবাইলের লাইন কেটে দিলে আমি বেলকনি থেকে নিজের রুমের দিকে চলে আসলাম। রাতে আমি আর আমার স্বামী শুয়েছিলাম। বাবু নাক ডেকে ঘুমোলেও কিছুতেই আমার ঘুম আসছে না। ঘুরে ফিরে মনে পড়ছে দেবরের রুমে পাওয়া সেই অন্তর্বাসের কথা। এত সচেতন আমি, চারিদিকে কান খোলা রেখে চলি, কিন্তু কিভাবে আমার চোখকে ফাঁকি দিয়ে ছোট বোনের সাথে আমার দেবর এমন অনৈতিক সম্পর্ক গড়ে তুলল সেটা আমার বোধগম্য হচ্ছে না। এই মুহূর্তে কথাটা কাউকে বলতেও পারছি না। না পারছি নিজের স্বামীকে বলতে, না পারছি ছোট বোনকে সাবধান করতে, না পারছি দেবরকে শাসন করতে। আবার নীরবে সহ্য করাও আমার পক্ষে সম্ভব না। এমন পরিস্থিতির মুখোমুখি জীবনে কখনো হইনি। শুয়ে আছি, ঠিক কিছুতেই ঘুম আসছে না। এপাশ ওপাশ করছি। হঠাৎ বাবুর ঘুম ভেঙে গেল। বিরক্ত হয়ে বলল, কি ব্যাপার, এত রাত হলো, না ঘুমিয়ে এভাবে মুচড়ামুচড়ি করছো কেন? ঘুম আসছে না, তোমার মতলব আমি বুঝেছি। দেখো, আমার এখন মন চাচ্ছে না, তাই তুমি যতই মোচড়ামুচড়ি করো, এখন আমার পক্ষে তোমাকে খুশি করা সম্ভব না। সাথে সাথে আমার মাথাটা গরম হয়ে গেল। তোমরা পুরুষ মানুষদের এসব ছাড়া কি আর কোনো কিছু মাথায় আসে না? এত রাতে আমার মতো হ্যান্ডসাম স্বামীর পাশে শুয়ে স্ত্রী কি জন্য এমন করবে সেটা কি বুঝতে বাকি থাকে? তুমি কি নিজেকে হ্যান্ডসাম মনে করো? আমি কোন অ্যাঙ্গেলে বুড়ো হয়েছি? তোমার কি আমাকে বুড়ো মনে হয়? আমি বিরক্ত হয়ে বললাম, দেখো, তোমার সাথে এত রাতে তর্ক করার মতো মন মানসিকতা আমার নেই। ঘুমিয়েছিলে ঘুমিয়ে থাকো। বলেই আমি বাথরুমে যাওয়ার জন্য উঠে চলে আসলাম। আমি দরজা দিয়ে বের হতেই ছোট বোন প্রিয়াকে দেখলাম সাকিবের রুমের ওই দিক থেকে আসছে। আমার পায়ের মাথায় উঠে গেল। আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। সাথে সাথে ডাক দিয়ে বললাম, প্রিয়া দাঁড়া। আমার ডাক শুনে প্রিয়া যেন আকাশ থেকে পড়ল। চমকে উঠে থমকে দাঁড়ালো। আমি ওর কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, এত রাতে কোথায় গিয়েছিলি? সে কাপা কাপা গলায় বলল, এত রাতে কোথায় যাব? আমি তো বাথরুমে গিয়েছিলাম। মিথ্যা বলার আর জায়গা পাস না। আমি যদি বলি তুই সাকিবের রুম থেকে আসছিস, এত রাতে আমি কেন সাকিব ভাইয়ের রুম থেকে আসবো? দেখ, আমার কাছে কোনো কিছু গোপন করার চেষ্টা করবি না। তোর সাথে যে সাকিবের একটা অবৈধ সম্পর্ক তৈরি হয়েছে সেটা কিন্তু আমি বুঝে গেছি। ছি আপাচ্ছি, তুই আমার আপন বড় বোন হয়ে এমন একটা মিথ্যা কলঙ্কের কথা বলতে একবারও তো জিওবাটা কেঁপে উঠলো না? তুই আমার শ্বশুর বাড়িতে এসে লেখাপড়ার নাম করে আমার ছোট দেবরের সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তুলবি, আর সেটা আমি বললেই দোষের হয়ে যায়? প্লিজ আপু, তোর পায়ে পড়ি, না জেনে না শুনে আমার নামে মিথ্যা অপবাদ দিস না। উপরে আল্লাহ সাক্ষী, আমি এখন বাথরুম থেকে আসছি। তোর সাথে যদি সাকিবের কোনো অবৈধ সম্পর্ক না থাকবে তাহলে তোর অন্তর্বাস কেন সাকিবের রুমে? আমার মুখে ওর অন্তর্বাসের কথা শুনে সে কিছুটা অবাক হলো। কি, এবার ধরা পড়ে গেলি তো? আপু, আমি তো ওটাই খুঁজছি, কিন্তু ওটা সাকিবের রুমে গেল কিভাবে? তখন আমি একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বললাম, সারা রাত ওর রুমে টাইম পাস করে ভোরবেলায় আসার সময় হয়তো বা ভুলে ফেলে এসেছিস। না আপু, আমি আসল কথাটা এবার তোকে বলি। সেদিন আমি মনের ভুলে আমার কাপড় চোপড়গুলো ছাদ থেকে আনতে ভুলে গিয়েছিলাম। সন্ধ্যার সময় আমার হঠাৎ মনে পড়লো আমার কাপড়গুলো ছাদে, তাই আমি রাতের অন্ধকারে কাপড়গুলো আনতে ছাদে গিয়েছিলাম। ছাদে গিয়ে দেখি সাকিব ভাইয়ের প্যান্ট শার্ট ছাদে শুকাতে দিয়েছে। রাত হয়ে গেলেও আনেনি। তাই আমি আমার কাপড় নেওয়ার পর দেখলাম ওর কাপড়গুলো শুকিয়ে গেছে। মুরব্বীরা বলে রাতে কাপড় চোপড় বাইরে রাখতে নেই, তাই আমিও ওনার কাপড়গুলো সাথে করে নিয়ে আসি। রুমে এসে দেখি সাকিব ভাই শুয়ে আছে। আমি তার বিছানার কাছে গিয়ে বললাম, এমন ভর সন্ধ্যায় ঘুমিয়ে আছেন কেন? আপনার কি শরীর খারাপ? না বোন, দুপুরে খাবার পর যে শুয়েছিলাম আর খবর নেই। তুমি এমন সময় আমার রুমে কেন? সাধে আসিনি, ছাদ থেকে আপনার কাপড় এনেছি, ওগুলো দিতে এসেছি। তারপর সাকিব ভাই বলল, এনেছো যখন কাপড়গুলো ভাঁজ করে রেখে যাও। বলেই সে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমের দিকে চলে গেল। আমি তখন আমার কাপড়গুলো সহ ওনার খাটের উপর রেখে ওনার প্যান্ট শার্ট গুলো ভাঁজ করতে লাগলাম। হয়তোবা তখন তাড়াহুড়ো করে ওনার প্যান্ট শার্ট ভাঁজ করে রুম থেকে বের হতে গিয়ে এই ছোট্ট জিনিস ভুলে ফেলে এসেছি। সেটা আমি খেয়াল করিনি। এতক্ষণে আমার ভুল ভাঙলো। আমি চুপ হয়ে গেলাম। প্রিয়া আবার বলতে লাগলো, বিশ্বাস কর আপু, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, তোর দেবরকে আমি নিজের বড় ভাইয়ের মতো জানি। ওনার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। শেষে আমি লজ্জিত হলাম, তাই মাথা নিচু করে প্রিয়াকে বললাম, সরি বোন, তোকে মিছিমিছি সন্দেহ করার জন্য। হ্যালো ভিউয়ার্স, আমরা সাধারণত যা ভাবি তার উল্টোটা হতে পারে, তাই সম্পূর্ণ না জেনে কাউকে দোষারোপ করা ঠিক না। আমাদের গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানান, আর ভালো লাগলে দয়া করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।